নির্বাচনী প্রচারণার সময় একটা হামলা হয়েছিল, সেটার পরে ডোনাল্ড ট্রাম্পকে বেশ মজার একটা নির্বাচনী প্রচারণার মধ্যে দিয়ে গিয়েছেন। তার নির্বাচনের প্রচারণার মাঝপথে তার প্রতিপক্ষ চেঞ্জ হয়েছে। এরপর প্রায় 100 বছরের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট হিসাবে টানা না হয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসতে যাচ্ছেন, আর মাত্র 10 দিন আসছেন, তার ইনগ্রেশন হতে চলেছে। তো এই যে নতুন করে আবার দ্বিতীয় মেয়াদে আসছেন, তিনি কি ধরনের অভিজ্ঞতা আমাদেরকে আবার দিতে যাচ্ছেন, এই নিয়ে আমাদের আজকে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের আলোচনা। আমি আছি ফেরদৌস রহমান, আর আমার সঙ্গে আলোচনায় আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। আচ্ছা সেলিম খান, আর তো 10 দিনও বাকি নেই। এখন ডোনাল্ড ট্রাম্প এইবার যে হোয়াইট হাউসে আসছেন, তো উনি তো প্রতিবারই নতুন কিছু মজার কিছু তথ্য নিয়ে আসেন। যেমন 2016 সালে উনি এসেছিলেন যে একটা মেক্সিকো এবং আমেরিকার মাঝখানে একটা দেয়াল তুলে দেবেন। তো শেষ পর্যন্ত এরকম মজার কিছু আমরা দেখতে পাইনি, কিন্তু বেশ অন্যান্য ঘটনা ঘটেছিল। কর কমিয়েছেন, তো তার সময়ে দেখা গেছে যে জাতিগত বিদ্বেষ একটু বেড়ে গিয়েছিল। তো আমরা কি এ ধরনের রেডিক্যাল কোনো কিছু কি দেখতে পারি কিনা এবার? একটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, আপনি যেটা বললেন যে আর 10 দিন, হ্যাঁ আজকে 10 তারিখ হয়, এখনও আমেরিকায় 10 তারিখ শুরু হয়েছে, ফলে 10 দিনই, আজকের দিনটা ধরলে 10 দিনই বলা যায়। আগামী 20 জানুয়ারি উনি হোয়াইট হাউসের বাসিন্দা হবেন। তো ওনার এই মানে যে কাজকর্ম উনি শুরু করেছেন তার আগে থেকেই, সেটা দিয়ে সেই ছোটোবেলায় আমার আপনার পড়া কবিতা, এই ছড়া, কবিতা না বলে ছড়া বলাই ভালো, ছড়াটাই মনে পড়ছে যে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে। ঠিক আছে, তখন জিনিসটা হচ্ছে ট্রাম্প একটা পাগলা ঘোড়া ছোটাচ্ছেন। এই পাগলা ঘোড়া কোথায় গিয়ে থামবে এটা বলাটা খুব কঠিন। যেরকম ধরুন আপনি যে ইয়েটা শুরু করলেন যে গত ইলেকশনে উনি 2016 সালে নির্বাচিত হয়েছিলেন। তারপর ওনার মেয়াদ শেষ হলো 2021-এর আপনার এইরকমই 20 জানুয়ারি। এই 20 জানুয়ারির পরদিন থেকে কিন্তু উনি ওনার দ্বিতীয় মেয়াদের জন্য কাজ শুরু করেছিলেন, পরিকল্পনা শুরু করেছিলেন। ঠিক আছে, এবং সর্বশেষ আস্তে আস্তে উনি ওইখানে ইমিগ্রেশন নিয়ে, তারপরে ট্যাক্স নিয়ে, ওই অন্যান্য বিষয় নিয়ে, এবং শেষে এসে যুক্ত হলো যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে উনি কি করবেন, ইসরায়েলকে কি করবেন, ইরানকে কিভাবে জব্দ করা হবে, চীনের ব্যাপারে তার সিদ্ধান্ত কি হবে, এইসব বিষয়গুলো কিন্তু অনেকগুলোই তার ইকুয়েশনের মধ্যে ছিল। এবং তার টিম কিন্তু একটা বিরাট টিম কাজ করছে, যেগুলো কিন্তু অনেকটা জানা, আবার অনেক জায়গায় কিন্তু গ্রে এরিয়া। কারণ তিনি মুখে যেটা বলেন সেটা তিনি সবসময় করেন না, আবার তিনি যেটা করেন সেটা যে সবসময় বলেন এমনও না। কিন্তু এর মাঝখানে সবচেয়ে যে বিচিত্র, কেন বললাম যে পাগলা ঘোড়া আসছে, সেটা তিনি হঠাৎ করে বলে বসলেন যে একজন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি তার ফ্লোরিডার ইয়েতে বাসভবনে এসে ট্রাম্পের সঙ্গে দেখা করছেন। উনি বললেন আমি চাই যে এই কানাডা আমেরিকার 51তম স্টেট হোক। আরে আশ্চর্য বিষয়, হঠাৎ করে তিনি বললেন যে গ্রিনল্যান্ড আমি কিনতে চাই, মানে আমেরিকা কিনতে চায়। তারপরে বলেন এই কনে বললেন যে পানামা খাল তো আমার দরকার, পানামা খাল গ্রিনল্যান্ড, এর জন্য যদি তার সামরিক আর্থিক যে শক্তি প্রয়োগ করা লাগে তিনি সেটা করবেন। তবে তিনি কি একটা ওলটপালট বাঁধিয়ে দেবেন, এটা কিন্তু খুবই মানে আনপ্রেডিক্টেবল পুরোপুরি বলা যায়। এখন উনি তো সবসময় তাই ছিলেন, উনি রাজনীতিতে আসার আগেও কিন্তু আনপ্রেডিক্টেবল ছিলেন। মিডিয়া জগতেও তার বিচরণ যেটা ছিল রেসলিংয়ে ছিল। তো ট্রাম্প মানে যদি একজন নিরপেক্ষ, মানে আমার জীবনে তার প্রভাব নেই, এটা চিন্তা করলে বেশ একটা বিনোদনের উৎস। কিন্তু যখনই মানে একটা দেশের প্রেসিডেন্ট, অ্যাকচুয়ালি আমেরিকার প্রেসিডেন্ট মানে কিন্তু একটা এখন সারা বিশ্বের একটা কনসার্নের ব্যাপার। তিনি এখন দ্বিতীয় মেয়াদে আসলে কি করতে চাচ্ছেন? মানে গতবারে যিনি যেটা বলছিলেন যে ট্যাক্সের ব্যাপার ছিল উনি আমেরিকান নাগরিকদের স্বাস্থ্যসেবার উপর আবার একটু বিরূপ প্রভাবও ফেলেছিলেন। তো এই ধরনের কোনো নির্দেশনা কি পাওয়া যাচ্ছে, কোনো ধারণা কি দেওয়া আছে, নাকি ওটাও গ্রে এরিয়াতে পড়ে যাচ্ছে? ওনার যে বক্তব্য বা প্রথম মেয়াদের মধ্যে দ্বিতীয় মেয়াদের, সেটাকে বলা হয়, ওনারা বলেন যে মেক আমেরিকা গ্রেট এগেইন, মাগা। সংক্ষেপে এই মাগা তার হচ্ছে যে এই তত্ত্বে উনি বিশ্বাসী, ওনারা বিশ্বাসী। এই বিশ্বাস থেকেই উনি ওনার যাবতীয় কাজ, তার মূল সেটা অভ্যন্তরীণ হোক এবং সেটা বৈদেশিক হোক,
যেটাই হোক, সেই দুটো নীতি কিন্তু পরিচালিত হচ্ছে। হ্যাঁ, এটা আমেরিকা ফার্স্ট, এর জন্য হচ্ছে যে মেক আমেরিকা ফার্স্ট, মানে এগেইন, গ্রেট এগেইন, নট ফার্স্ট। উনি গ্রেট এগেইন বলেন, ঠিক আছে? তার মানে আমেরিকার যে, মানে উনার দাবি যে আমেরিকার যে ঋত গৌরব, যে গৌরব হারিয়েছেন, সেই গৌরব উনি উদ্ধার করে দেবেন। এটা মূলত একটা শ্বেতাঙ্গ মানে হোয়াইট সুপ্রিমেসি যেটা বলি, সে যে শ্বেতাঙ্গ মানে ডোমিনেটেড যে চিন্তা ভাবনা, যেখানে সমস্ত সবাই শত্রু, যে সেখানে আপনার ব্ল্যাকরা, সেখানে আপনার ল্যাতিনোরা, আপনার এই এশিয়া থেকে বা অন্যান্য আফ্রিকা থেকে যারা অভিবাসী হয়েছে, তারা ইমিগ্রেশন, তারা সবাই শত্রু। তার প্রথম কাজ হবে যে ইমিগ্রেশনের লোকদের, মানে যারা অবৈধভাবে অভিবাসী আছে, তাদেরকে এমন কিছু শিক্ষা দেয়া যাতে একজন লোক আমেরিকায় যাওয়ার আগে 100 বার চিন্তা করে। কিন্তু এইটা কিন্তু আমেরিকানরাই অন্য জায়গা থেকে বিরোধিতা করছেন। আপনাকে একটা ছোট্ট গল্প বলি। যেদিন ট্রাম্প জেতেন, সেদিন আমার পরিচিত একজন ভদ্রলোক, উনি ওই দিন কাজ ছিল না, উনি আমেরিকার কোনো, মানে যেখানে থাকেন তার পাশে এক পার্কে গেছেন। তা পার্কে একজন যে লোক যে পরিষ্কার করেন, উনি পরিষ্কার করছিলেন, বয়স্ক মানুষ। উনি আসছেন হচ্ছে লাতিন আমেরিকার কোনো এক দেশ থেকে, হয়তো মেক্সিকো বা অন্য কোনো দেশ থেকে। তো ওনাকে দেখে তো ওরা স্বাভাবিকভাবে যেমন হাই হ্যালো করে, তা ওই লোকটাকে জিজ্ঞাসা করেছেন যে কেমন আছেন, মানে ট্রাম্প জিতলে আপনার কেমন মনে হচ্ছে। তার জবাবে নাকি ওই অভিবাসী ভদ্রলোক বলেছিলেন যে শুনুন, আপনি এসে যে এই পরিষ্কার পার্ক থেকে বসতে পাচ্ছেন, এটার অবদান কিন্তু আমাদের। হ্যাঁ, ঠিক যেমন এইরকম একদম যেগুলো নিচু লেভেলের কাজ আছে, যে কাজগুলো অন্যরা করতে চায় না, একজন আমেরিকান করতে চাইবে না, সেইগুলো কিন্তু অভিবাসীরা করে। আবার ঠিক আপনি দেখেন, আজকে যদি আমেরিকার বড় বড় কোম্পানিগুলোর দিকে তাকান, সব বড় বড় কোম্পানির মাথায় কিন্তু আছে অভিবাসীরাই। হ্যাঁ, অভিবাসীরা বিভিন্ন গবেষণা এবং ইয়েতে, সেটা যেমন ভারতীয়রা আছে, যেমন চাইনিজরা আছে, সেরকম বাংলাদেশিরাও আছে, সবাই আছে। এবং বিভিন্ন জায়গা থেকে সেরা মেধাবীরা গিয়েই কিন্তু আজ আমেরিকাকে এখনো পর্যন্ত এই জায়গায় গ্রেড করছেন। এখন যদি উনি ওইখানে পাঁচিল তুলে দেন, কোনো অসুবিধা নেই। এবং যারা এই ব্যবসাটা করেন বা তাদেরকে খাটাচ্ছেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে এই যদি মানে ট্রাম্প সাহেব যদি এই জিনিস করতে থাকেন, তাহলে কিন্তু তাদের ফিউচার কিন্তু অন্ধকার, তাদের ভবিষ্যৎ বলে কিন্তু কিছু থাকবে না। ফলে এই জিনিসটা তাদের জন্য খুব দুই নম্বর হচ্ছে যে বিদেশের ক্ষেত্রে উনি এক কথায় রাশিয়া চীন বন্ধ করে দেবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে, খুব ভালো কথা, সবাই খুব খুশি যে উনি শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলবে। আবার ঠিক উনি চীনকে মানে প্রচণ্ডভাবে এই বাধা দিয়ে তার যে উত্থান, এখন চীন যে অবস্থায় আছে তাকে এইরকম ভাবে ঠেকিয়ে রাখা, মানে ট্রেডের ক্ষেত্রে চীনকে তো উপেক্ষা করার কোনো উপায় নেই। সেটা চীন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু সারা দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। চীন একা ক্ষতিগ্রস্ত হবে না, সারা দুনিয়া যে ফ্রি ট্রেডের নামে পশ্চিমা দুনিয়া এতদিন, গত যদি আমি বলি প্রায় 30-35 বছর ধরে, যে 1990-এর দশক থেকে তারা এই তত্ত্ব, যখন বার্লিন ওয়াল, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যে ফ্রি ট্রেড বা ফ্রি ইকোনমির তত্ত্ব চালু করেছেন, তখন থেকে আজ পর্যন্ত পৃথিবী যে জায়গায় আসছে, সেই জায়গায় চীনকে যদি ঘায়েল করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু নিজেদেরকেও মরতে হবে। সেটা কিন্তু সেই কোপে কিন্তু আমেরিকা নিজেও পড়বে। আচ্ছা, এটা তো চিন্তা হলো, কিন্তু ট্রাম্প সবসময় সোশ্যাল মিডিয়া হচ্ছে খুব অ্যাক্টিভ থাকেন, এখনও অ্যাক্টিভ, এবং সেদিন তার একটি পোস্ট প্রচণ্ড আলোড়ন তুলেছে যে তিনি কানাডাকে নিজেদের 51তম স্টেট হিসাবে মোটামুটি দাবি করেই ফেলেছেন। তো তার এই ট্রুডোর সঙ্গে তার ওই সম্পর্ক, ট্রুডোর ক্ষমতা থেকে সরে যাওয়া, এই অবস্থায় ট্রাম্পের এইভাবে একটা পোস্ট করা, এটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে? ট্রাম্প হচ্ছে এমন একটা ব্যক্তি যে উনি জানেন যে উনি টিভিতে একটা শো করতে নেই, উনি আসলে খুব চমক দেওয়ায় বিশ্বাসী, যে বিশ্ববাসীকে চমক দিতে চান। এই চমকের মধ্যেও কিছু খেলা থাকে। এখন ওনারা এই যে বলা হচ্ছে যে উনি যে এই কানাডাকে 51তম স্টেট করা, অমুক জায়গা দখল করা, গ্রিনল্যান্ড দখল করা, এর মধ্যে আমেরিকার একটা ইম্পেরিয়ালিস্টিক মনোভাব মানে ফুটে উঠেছে, সাম্রাজ্যবাদী মনোভাব। যে মনোভাব কি ছিল, যেটা ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়, এরপরে ছিল না। তখন ছিল যে লোকের ভূখণ্ড দখল করতে হবে, কার দখলে কত ভূখণ্ড সেইটা। এরপরে কি আসলো? এরপরে আসলো পুঁজিবাদী অর্থনীতি, যে পুঁজির মাধ্যমে তুমি অন্য দেশকে, হ্যাঁ,
পুঁজির মাধ্যমে তুমি সারা দুনিয়াকে গ্রাস করো, এইটা। তো উনি সেই জায়গা থেকে আবার সেই মানে 19 শতক 20 শতকে সেই মানে সেই ইয়েতে ফিরে যেতে চাচ্ছেন। আর এটা বলা হচ্ছে যে ওইটা আসলে তো উনিও তাকে 51তম স্টেট করতে পারবেন না, বা কানাডাও হবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে কি, এখানে মূল খেলাটা হচ্ছে যে কানাডা, আমেরিকা এবং মেক্সিকো 3টি দেশের মধ্যে একটা নাফটা চুক্তি আছে, নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই নাফটা চুক্তিটাকে উনি বাতিল করতে চান এবং মেক্সিকো এবং কানাডার উপর, দুই প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী আমেরিকার, তাদের উপর ভয়ঙ্কর প্রেশার ক্রিয়েট করে তাদেরকে এই এগ্রিমেন্টে রাজি করানোর জন্যই আসলে এই খেলাটা ট্রাম্প খেলা শুরু করেছেন, যে তার ইয়ে অনুযায়ী খেলতে হবে। সেই এগ্রিমেন্টের নাম হবে ইউএসসি, তারপর হচ্ছে অ্যাক্ট বা প্যাক্ট, এরকম একটা কিছু, মানে আগে ইউএস এর নাম থাকতে হবে। আপনি বুঝে দেখেন যে মানে সুপ্রিমেসির জায়গাটা কোন লেভেলে, মানে ওই যে ওনার তো সবসময় যেটা হচ্ছে তার জাতিগত যেই নিজেকে বড় করে দেখানো, সেটাই তো তার 2016 সালে তাকে ক্ষমতায় বসিয়েছে, এবারও তাকে ক্ষমতায় বসিয়েছে, এবং দুবারেই দেখা গেছে তার এগেনস্টে প্রার্থীও কাকতালীয়ভাবে নারী ছিলেন, সেটাও তার ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলেছে, তার সুবিধা করে দিয়েছে। কিন্তু এর মাঝখানে এই যে গ্রিনল্যান্ডকে কিনতে চাওয়ার একটা বাসনা দেখানো, বা পানামা খাল তো শুধু আমেরিকা না, পুরো ইউরোপের বা সারা বিশ্বেরই বিজনেসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সুয়েজ খালের পাশাপাশি যদি ইম্পর্টেন্স থাকে সেটা পানামা খালের। তো এই দুটো বিষয়কে তিনি আসলে কি জন্য ঢুকাতে চাচ্ছেন, মানে তার এই প্রকল্প বলি বা চিন্তা বলি, সেটার মধ্যে প্রথম আগে গ্রিনল্যান্ডের কথা আসি। গ্রিনল্যান্ড আসলে কিন্তু ডেনমার্কের একটা অংশ। হ্যাঁ, ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড কিন্তু অনেক দূরে, ঠিক আছে, কিন্তু নিউ ইয়র্ক থেকে কিন্তু গ্রিনল্যান্ড একেবারে ঢিল ছোড়া দূরত্বে, এবং এটা গ্রিনল্যান্ড যে ডেনমার্কের হবে এটা কিন্তু সবসময় স্বীকৃত, এবং সেটাই ডেনমার্ক করে থাকে। কিন্তু ডেনমার্কের সঙ্গে কিন্তু আমেরিকার এই এগ্রিমেন্ট আছে যে ওই গ্রিনল্যান্ডে আমেরিকার সেনা ঘাঁটি আছে, সেখানে তাদের প্রতিরক্ষা যে নিরাপত্তা ব্যবস্থা, সেই যে অন্যের আক্রমণ ঠেকানোর জন্য যে ব্যবস্থা, যে শিল্ড, সেই শিল্ডও কিন্তু গ্রিনল্যান্ডে তৈরি করা আছে, এবং সেটাতে আমেরিকানরাই ব্যবহার করে। তারপরেও তিনি সেটা কিনতে চাচ্ছেন। আপনার তার ছেলে হঠাৎ করে গিয়ে এর মধ্যে গিয়ে হাজির গ্রিনল্যান্ডে, এবং গিয়ে বলছে খুব সুন্দর জায়গা, এখন তো কিনতে পারি। আপনার মনে আছে যে সেই মানে এটা 19 শতকের শেষ দিকে যখন আলাস্কা কিনে নিল আমেরিকা, তো আলাস্কা কিনে নেওয়ার পর থেকেই কিন্তু তখন থেকেই কিন্তু গ্রিনল্যান্ডকে কেনার একটা প্রক্রিয়া চলছিল। আলাস্কা নিল হচ্ছে রাশিয়ার কাছ থেকে, রাশিয়ার অন্যতম বড় ভুল বলি আর যাই বলি, সেটা সেই ইতিহাসটা এখন বিচার করা যাবে না, তারা বিক্রি করে দিয়েছিল জারের ইয়েরা। এখন তখন থেকেই এটা ঢুকেছে। এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ঠিক যেভাবে ওই কানাডা এবং মেক্সিকোর ক্ষেত্রে দেখলেন, ওই একইভাবে তার ইউরোপীয় সদস্যদের, মানে ন্যাটো বা ইউরোপ, আপনি ছোট 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 দেশ, যে সুইজারল্যান্ড, কানাডা, ফিনল্যান্ড, কানাডা বলছি আপনার, ডেনমার্ক, ফিনল্যান্ড, এই যে নর্ডিক কান্ট্রি, নরওয়ে, এদের সবার কাছে কিন্তু বিপুল পরিমাণ অর্থ আছে। এই অর্থ কতটুকু ভাগ নেওয়া যাবে, এর জন্য যতটা প্রেশার ক্রিয়েট করা যায়। আপনি দেখেন ইতিমধ্যে জার্মান অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। এই পৃথিবীর সবচেয়ে বড় ফান্ড আছে কার কাছে? ফান্ড আছে নরওয়ের কাছে। নরওয়ের যে আপনার এটাকে কি বলে, পেনশন ফান্ড, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় তহবিল, এর চেয়ে বেশি পয়সা কোনো কারণ নেই। তো সেখান থেকে মানে সব জায়গা থেকে এসব ছোট ছোট দেশগুলোর কাছে, সুইজারল্যান্ডে বিপুল অর্থবিত্তের মালিক, ডেনমার্ক বিপুল অর্থবিত্তের মালিক, এদের কাছ থেকে যদি নিরাপত্তার কথা বলে, উনি তো নিরাপত্তার ইস্যুটাকে তুলবেন, তার প্রতিরক্ষা ব্যয় করে। এইটা হচ্ছে তার এক একটা বিষয়ে এনে প্রেশার তৈরি করা হচ্ছে ট্রাম্পের একটা বিচিত্র কৌশল, এবং সেই কৌশল সব জায়গায় খাটবে এটা বলাও খুব কঠিন। আর যেটা বললেন যে পানামা খাল নিয়ে আপনার, পানামা খাল তো ধরেন পানামাকে কলম্বিয়া থেকে কেটে আলাদা রাষ্ট্র করা, এর সম্পূর্ণই আমেরিকার খেলা। এবং আমেরিকা 1903 থেকে 1903 সালে স্বাধীন করে দিল। এইবার 1904 সালে তাকে বলল যে এই 10 বিঘা 10 মাইল জমি দাও। এই 10 মাইল জমি দিলে ওইখানে ওই খনন কাজটা পুরোটাই আমেরিকানরা করেছিল, এবং প্রাথমিকভাবে এটা আমেরিকার হাতেই ছিল। পরে কার্টার সরকার আসার পরে, জিমি কার্টার, যিনি কিছুদিন আগে মারা গেছেন, কার্টার সরকারের সঙ্গে মানে এটা নিয়ে
পানামার মধ্যে একটা ব্যাপক মানে যেটা থাকে একটা স্বদেশী মানে জাতীয়তাবাদী মনোভাব, সেখান থেকে রক্ষা পেতে তখন আমেরিকা এবং কানাডা, আমেরিকা এবং পানামা চুক্তি করে। এই পানামা চুক্তির পরে 1999 সালে কিন্তু এই চুক্তিটা শেষ হয় এবং সেখানে পানামা খালের উপর আমেরিকার যে ছিল মানে মালিকানা ছিল সেটা শেষ হয়ে পুরোপুরি পানামা খাল কিন্তু এখন পানামারই। আচ্ছা, সাম্প্রতিক সময় হয়েছে কি, পানামা খালের কি সুবিধা কি, যেরকমভাবে একটু আগে আপনি সুয়েজ খালের কথা বললেন, সুয়েজ খাল যুক্ত করেছে হচ্ছে ভারত মহাসাগর এবং ইউরোপ মানে আটলান্টিককে, মানে এই দুটোকে যাতায়াতের জন্য যুক্ত করেছে। আর পানামা খাল কি করছে, পানামা খাল করছে হচ্ছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে। এই 10 মাইল জায়গার জন্য কিন্তু জাহাজকে এক সময় আপনার বিপুল পথ মানে একবারে দক্ষিণ গোলার্ধ শেষ বিন্দু থেকে ঘুরে আসতে হতো, তার জন্য মাসের পর মাস সময় লাগতো। আর এই খাল কেটে দেওয়ার অনেক সাশ্রয় হয়েছে। সেক্ষেত্রে পানামা কি করেছে, তার উপর চার্জ নিত। মাঝখানে খালটা অনেক সরু হয়ে আসছিল বা মজে যাচ্ছিল, সেটা আবার তারা খনন করার জন্য বিপুল পয়সা ব্যয় করেছে এর জন্য, এবং তার উপর বাড়তি কিছু চার্জও আরোপ করেছে। এইটা একটা ট্রাম্পের বড় কারণ যে এই পথ দিয়ে তাদের জাহাজ যাতায়াত করে, তাকে বেশি পয়সা, আমেরিকা কেন পয়সা দেবে, তার উপরে বেশি পয়সা কেন দেবে। 2 হচ্ছে যে চীন এই পথটাকে ব্যবহার করা শুরু করেছে। আর চীনের পণ্য সারা দুনিয়ায় যায়, চীনের পণ্য তো ব্যবহার করবে। আর আপনি সাম্প্রতিক সময় জানেন যে চীন লাতিন আমেরিকার দেশগুলোতে কিন্তু একটা বড় ধরনের বেশ কিছু দেশে কিন্তু বিরাট প্রভাব সৃষ্টি করেছে। পোর্ট ইউজ শুধু না, সেখানে তাদের বিপুল পরিমাণ বিনিয়োগ আছে, ফলে বিনিয়োগ দেওয়ার জন্য চীনের জাহাজ যাচ্ছে। এই চীনের জাহাজ যাচ্ছে এই বিষয়টা কিন্তু আপনার ট্রাম্পের জন্য মানাটা খুব শক্ত। ফলে দেখেন যে প্রত্যেকটা ইস্যু উনি বলছেন ঠিকই, কিন্তু উনি মুখে বলছেন যেটা, ওনার হিডেন এজেন্ডা কিন্তু ভিন্ন। সেই জন্যই কিন্তু আমি এই যে আপনাকে এই কবিতাটা শোনালাম এর কারণে, যে এই পাগলা ঘোড়া যে কোথায় থামবে এবং মানুষের যে এই 4 বছর কোথায় গিয়ে কে কীভাবে দাঁড়াবে, এটা কিন্তু আমাদের কারোর পক্ষে প্রেডিক্ট করা সম্ভব না। আমি নিউ ইয়র্ক টাইমসের একটা কলাম পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে তিনি বলছেন যে এটা আমেরিকানরাই প্রেডিক্ট করতে পারছে না, তো বিশ্বের অন্য লোক প্রেডিক্ট করবে কিভাবে। যেরকম আপনার একটা জাস্ট একজনের কথা বলি, যে উনি মেক্সিকোর খুব জনপ্রিয় কলামিস্ট, ওনার নাম হচ্ছে কার্লোস পুইগ। তা কার্লোস পুইগ বা উনি বলছেন যে এই ট্রাম্পের আসার ফলে পৃথিবীর সবচেয়ে যদি অনিরাপদ কেউ হয়ে থাকে তাহলে লাতিন আমেরিকার দেশগুলো। এখন এটা লাতিন আমেরিকার দেশগুলো অনিরাপদ হলো, না চীন অনিরাপদ দেশ হলো, নাকি মধ্যপ্রাচ্যে ইরান হলো, না রাশিয়া বা ইউরোপের ন্যাটো জোটটা হলো, এইটা কিন্তু বলা খুব শক্ত। এবং এটা বুঝতে গেলে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ উনি তো প্রায় এসেই গেছেন। সুতরাং সব কিছুই পরিষ্কার হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আচ্ছা, ধন্যবাদ। তো আসলে ট্রাম্পের ব্যাপারে কোনো কিছু প্রেডিক্ট করা খুবই কঠিন, প্রায় অসম্ভব একটা ব্যাপার। ফলে আসলে ট্রাম্প শাসনামলে আমেরিকার কি হবে বা বিশ্ব রাজনীতিতে কি হবে সেটা দেখার জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হচ্ছে। তো সে পর্যন্ত আরও আলোচনার জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।